আমি যে গল্পটা এখন পাঠ করছি গল্পের নাম রক্তিম। আমার ছাত্র মণিধীরাজ মণ্ডল। মণির বাবা ডিফেন্সে চাকরি করে। ওনার এখন পোস্টিং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। মণির মা অনেকবার আন্দামান গিয়েছে ওর বাবার কাছে। ওদের মুখে আন্দামানের অনেক গল্প শুনেছি আমি। তা সেই গল্প শুনে আমার মনেও প্রবল ইচ্ছে হয়েছে একবার আন্দামান যাব। মণি আন্দামান থেকে আমার জন্য এক ধরনের কোরাল নিয়ে এসেছিল। কোরাল মানে ওই পাথরের মতো দেখতে, গায়ে অসংখ্য ছিদ্র। তা এই সমস্ত দেখার পরে আন্দামান যাওয়ার প্রবল ইচ্ছা জেগেছিল আমার মনে। অনেক কষ্ট করে কাজের জায়গায় বলে 2 সপ্তাহ ছুটি ম্যানেজ করলাম। তা 2 সপ্তাহের ভিতরে আন্দামান ঘুরতে হবে। আন্দামান দুভাবে যাওয়া যায়, এক জাহাজে আর এক উড়োজাহাজে মানে প্লেনে। জাহাজে যেতে সময় অনেকটা বেশি লাগে আর আমার হাতে মাত্র 2 সপ্তাহ সময়। তাই ঠিক করলাম প্লেনেই যাব। আমার জীবনের প্রথম প্লেন যাত্রা। আমি ঠিক করেছিলাম জীবনে কোনোদিনও প্লেনে উঠবো না। সে আমার কাছে যতই টাকা পয়সা আসুক, যতই সুযোগ সুবিধা হোক, কারণ প্লেনে আমার খুব ভয়। কোনোদিনও প্লেনে উঠবো না। কিন্তু এক্ষেত্রে সেটা আর হলো না, আমাকে প্লেনেই উঠতে হলো। তা যাই হোক, প্লেন যাত্রা ভালোই মিটল। আমি পৌঁছে গেলাম আন্দামানের এয়ারপোর্টের নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। তাই সোজা গিয়ে উঠলাম হোটেলে, কারণ হোটেল আমি আগের থেকে ইন্টারনেটের মাধ্যমে বুক করেছিলাম। ওখানকার রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেলটাও খুব সুন্দর। আর আমার যে ঘরটা দিয়েছিল হোটেলে, সেই ঘরটাও খুব সুন্দর, খুব ভালো। যারা আন্দামান ঘুরতে যায় তাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকে 2টো জিনিস দেখার, সেটা হচ্ছে সেলুলয়েড জেল আর জারোয়া। আমার কিন্তু সেটা দেখার উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, অবশ্যই আন্দামানে গিয়েছি, সেলুলয়েড জেল আর জারোয়া দেখবো না সেটা তো হয় না, সেটা দেখবো। কিন্তু তার থেকেও যেটা দেখার বেশি উৎসাহ ছিল আমার, সেটা হচ্ছে বিভিন্ন দ্বীপ। আমি ওখানকার দ্বীপের নাম শুনেছি, কোরাল দ্বীপ, নীল দ্বীপ, আরও অনেক রকম দ্বীপ। তা যাই হোক, প্রথম দিন বিশ্রাম নিয়েই কাটিয়ে দিলাম। পরের দিন থেকে ঘোরা শুরু করলাম। 2-1 দিন ঘুরে 4র্থ দিনের দিন খোঁজ পেলাম নীল দ্বীপে। অনেকের মুখে শুনলাম যে ওখানে নাকি প্রচুর কোরাল পাওয়া যায়, নানান রকম, নানান সাইজ এবং নানান রঙের কোরাল। কিন্তু সমস্যা হচ্ছে ওখান থেকে কোরাল আনতে দেবে না। ওই দ্বীপে যেতে হলে নৌকা করে যেতে হবে। ফেরার পর চেকিং হবে। যদি আমার কাছে কোরাল পাওয়া যায়, আমাকে ফাইন দিতে হবে, হয়তো জেলও হতে পারে। তাই কোরাল আনা যাবে না। তাই ভাবলাম যাই তো আগে দেখি কি হয়। এই ভেবে ছোট একটা নৌকা ভাড়া করলাম। আমি আর মাঝি, আর কেউ নেই ওই নৌকায়। আমরা রওনা দিলাম ঠিক দুপুর 1:30টার সময়। আমাদের ওই দ্বীপে গিয়ে পৌঁছাতে সময় লাগবে পাক্কা 1 ঘন্টা। আমরা ওই দ্বীপে গিয়ে পৌঁছাবো দুপুর 2:30টার সময়। কিন্তু আমরা পৌঁছালাম গিয়ে 3:20 নাগাদ, কারণ মাঝপথে একটু ঝড় উঠেছিল। তাই মাঝির নৌকা চালাতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, ঠিকঠাক পৌঁছে গেলাম। দ্বীপে পৌঁছানোর পর মাঝি বলল, বাবু আপনি সব ঘুরে দেখুন, আমি এই নৌকাতেই বসে আছি। আমি বললাম ঠিক আছে, তাই বসো। এই বলে আমি একাই ঘুরতে বেরিয়ে গেলাম। দ্বীপটা খুব সুন্দর, নানান রকমের গাছ আছে, আর আছে বিভিন্ন আকৃতির কোরাল, বিভিন্ন রঙের কোরাল। আমি ঘুরে দেখছি আর ছবি তুলছি। এই করতে দ্বীপের অনেকটা ভেতরে চলে গিয়েছিলাম আমি। হঠাৎ একটা বড় গাছের নিচে, ঝোপ জঙ্গলের ভেতরে কি একটা যেন আগুনের মতো জ্বলছে। আমি তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে ওই জঙ্গলটাকে সরাই। দেখি ডিমের মতো কি একটা পড়ে আছে, লাল রঙের। আস্তে করে সেটাকে আমি হাতে তুলে নিই। দেখি এটা একটা লাল রঙের পাথর, আকৃতি একটা ছোট ডিমের মতো। পাথরটা দেখে আমার খুব পছন্দ হয়, কিন্তু মনে ভাবি এটাকে আমি কি করে নিয়ে যাব। ওপারে গেলে তো ওরা চেকিং করবে আর তখনই ধরা পড়ে যাব। আর এটার থেকে লাল রঙের আলো বেরোচ্ছে, আমি তো আরও ধরা পড়ে যাব। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। পাশে কিছুটা কাদা মাটি ছিল, সেখান থেকে কিছুটা কাদা মাটি নিয়ে আমি পাথরটার গায়ে ভালো করে মাখিয়ে নিলাম।
এবার যে লাল আলোটা বেরোচ্ছিল তা বন্ধ হয়ে গেল। মায়ের মুখে ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম যে এক জঙ্গলে একটা সাপ তার মণি, মাথার মণি খুলে রেখে জঙ্গলে ঘুরছিল, আর সেই মণির জন্য সারা জঙ্গল আলো হয়েছিল। পাশেই একটা রাজার ছেলে ঘোড়ার পিঠে করে যাচ্ছিল, তখন সে ওই মণিটা দেখতে পায় এবং তখন সে ঘোড়ার গোবর ওই মণিটার উপরে দিয়ে দেয়, তাতে পুরো জঙ্গল অন্ধকার হয়ে যায়। এই গল্পটা আমার মাথায় তখন সেই মুহূর্তে এসেছিল, তাই মাটি মাখিয়ে সেই লাল আলোটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি একটা পাতা দিয়ে ভালো করে পেঁচিয়ে আমার মাথার টুপির ভেতরে নিয়ে নিলাম। তারপর আমি নৌকায় ফিরে এলাম, আর তারপর নৌকা করে হোটেলে আসার আগে ও নৌকা করে যখন ওপারে নেমেছিলাম তখন ওরা চেক করেছিল, আমার ভালো করে জামা কাপড় চেক করলো, হাত পকেট চেক করলো, কোথাও কিছু পাইনি। ওদের ভুলেও সন্দেহ হয়নি যে আমার টুপির ভিতরে কিছু আছে। তারপর হোটেলে এসে ভালো করে ধুয়ে ফেললাম, আবার সে লাল রঙটা বেরিয়ে পড়ল। এইবার আমার মাথার চিন্তা হলো যে এই পাথরটাকে আমি কি করে বাড়ি নিয়ে আসবো। তখন আমি একটা কাজ করলাম, পাথরটাকে ব্যাগের ভিতরে রেখে আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে প্রথমে আমি তিনটে ডিম কিনলাম এবং একটি 4 খোপের ডিমের ট্রে প্লাস্টিকের, আর কিনলাম একটা সাদা রং ও একটা তুলি। তারপর হোটেলের ঘরে এসে পাথরটাকে ভালো করে সাদা রং করলাম। সেটাকে দেখতে একদম ডিমের মতো মনে হতে লাগলো। তারপর যে কদিন আমি ওই হোটেলে ছিলাম, আন্দামানে ছিলাম, পাথরটা ওই ডিমের ট্রের ভিতরেই ছিল, আর ওই ট্রে করেই পৌঁছে গেল আমার বাড়িতে এসে পাথরটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম, আবার সে লাল রঙটা বেরিয়ে পড়ল। বাড়ির সবাই দেখে তো অবাক, এত সুন্দর পাথর আগে কেউ কখনো দেখেনি। পাথরটা দেখে একজন এক রকম মন্তব্য করলো। কেউ বলল পাথরটার অনেক দাম হবে, বাজারে বিক্রি করলে অনেক দাম পাবি। কেউ বলল বাজারে বিক্রি করতে গেলে তোকে পুলিশে ধরবে। আবার কেউ বলল ঘরে রেখে দিলে কিন্তু চুরি হতে পারে। নানা মুনির নানা মত। আমি তখন বললাম যে পাথরটা আমি বিক্রিও করব না, বাজারেও নিয়ে যাব না। পাথরটা আমার খুব প্রিয়, তাই পাথরটা আমার কাছেই থাকবে। তারপর বেশ কিছুদিন কেটে গেল। পাথরটা একটা কৌটোয় ভরে আমি আমার কাজের টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। কিন্তু একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করলাম যে যেদিন থেকে পাথরটা আমাদের ঘরে এসেছে সেই দিন থেকে আমাদের ঘরে একটাও মশা, মাছি, আরশোলা, টিকটিকি, এমনকি ইঁদুর পর্যন্ত নেই। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে টেবিলের উপরে পাথরটা ওই কৌটোর ভিতরে রাখা ছিল, ঠিক তার নিচে 5টা ইঁদুর মরে পড়ে আছে। আরেকদিন দেখি যে টেবিলের পাশে দেওয়ালে একটা টিকটিকি মরে দেওয়ালের গায়ে আটকে আছে। এইসব দেখে আমাদের সকলেরই মনে একটু ভয় হলো, কারণ আমাদের বাড়িতে কিছু কালারিং মাছ ও একটা খরগোশ আছে। খরগোশটার নাম বিরু, ও আমাদের খুব প্রিয়। তাই ওদের যদি কোনো ক্ষতি হয় এই ভেবে আমরা খুব চিন্তায় পড়লাম ও ভয়ও পেয়ে গেলাম। আমার বাড়ির সবাই বলল যে পাথরটাকে কোথাও ফেলে দিতে, কিন্তু এই পাথরটার উপর আমার কেমন একটা মায়া পড়ে গিয়েছিল। ওকে ফেলে দিতে হবে এটা মনে করলে কেমন একটা কষ্ট হচ্ছিল আমার মনে, কিন্তু না ফেলেও উপায় নেই। তখন আমি পাথরটাকে নিয়ে আমার বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে একটা গাছের নিচে ঝোপ জঙ্গলের ভিতরে চাপা দিয়ে রেখে দিলাম, ঠিক যেরকম আন্দামানের জঙ্গলে ছিল সেই রকম রেখে বাড়ি ফিরে আসলাম। বাড়িতে আমার আসার পরে থেকে আমার মনটা খুব খারাপ হয়েছিল। রাতে খাওয়া দাওয়া করতে পারলাম না, মন খারাপ নিয়েই গিয়ে শুয়ে পড়লাম। বেশ রাতের দিকে মনে হলো কেউ আমায় ডাকছে, আমায় যেন বলছে আমায় এখান থেকে নিয়ে যা আমায়, আমি আর দুষ্টুমি করব না, এখানে আমার ভালো লাগছে না, আমাকে তাড়াতাড়ি নিয়ে যা। বিছানার উপরে লাফ দিয়ে উঠে বসেছিলাম। তারপর যেটুকু রাত বাকি ছিল ওই বিছানায় বসেই কাটিয়ে দিলাম। তখন ভোরের আলো সবে ফুটেছে, এই 4:30 বাজে। আমি দরজা খুলে বেরিয়ে গেলাম, সোজা চলে গেলাম সেই গাছের নিচে। তারপর সেই লতা পাতার ভেতর থেকে পাথরটাকে বার করে আনলাম, আমার জামা দিয়ে ভালো করে পাথরটাকে পরিষ্কার করলাম। তারপর অনেকক্ষণ তাকিয়েছিলাম আমি এই পাথরটার দিকে। আমার মনে হচ্ছিল
ও যেন আমার দিকে তাকিয়ে আছে। দু হাতের মুঠোয় রেখে যখন বাড়ির দিকে আসছি, তখন একটা অদ্ভুত পরিবর্তন আমার চোখে পড়ল। দেখি লাল রঙের পাথরটা আস্তে আস্তে সাদা রং ধারণ করছে। বাড়ি আস্তে আস্তে সেটা পুরোপুরি সাদা হয়ে গেল। আমি বাড়িতে কাউকে কিচ্ছু বললাম না। পাথরটাকে ওই কৌটোতে ভরে টেবিলের উপরে রেখে দিলাম। সেদিনের পর থেকে আরশোলা, টিকটিকি, মশা, মাছি, ইঁদুর, বিড়াল সব কিছু আবার আগের জায়গায় ফিরে এলো। বেশ কিছুদিন পর আমি কাজের থেকে বাড়ি ফিরে দেখি একটা বিড়াল আমার টেবিলের সামনে চুপ করে বসে আছে, আর ওর সামনে পড়ে আছে সেই কৌটোটা যার ভিতরে আমার পাথরটা ছিল। পাথরটাও পাশে পড়ে আছে। আমি লক্ষ্য করলাম যে বিড়ালটা কেমন যেন পাথরের মতো ওইখানে চুপ করে বসে আছে, নড়াচড়া করতে পারছে না, লেজ পর্যন্ত নড়ছে না। কেউ মনে হচ্ছে ওকে চেপে ধরে বসিয়ে রেখেছে। আমি তাড়াতাড়ি গিয়ে পাথরটাকে তুলে নিলাম। অমনি বিড়ালটা একদম দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। পাথরটাকে দিকে তাকিয়ে দেখি পাথরটার একটা কোণে একটু লাল আভা ধরেছে। আমি পাথরটার গায়ে কিছুক্ষণ হাত বোলালাম। পাথরটা আবার সাদা রং হয়ে গেল। বলতে ভুলে গেছি, আমি পাথরটার একটা নাম রেখেছি, রক্তিম।